কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন আজকের স্বাভাবিকভাবেই হচ্ছে সারা মোটামুটি 50% সবখানেই আজকের টপ নিউজ হচ্ছে এটা ট্রাম্পের পাল্টা শুল্কে পণ্য রপ্তানিতে বড় বাধার শঙ্কা। ট্রাম্প হচ্ছে গতকাল মোটামুটি সারা বিশ্বে একটা আগুন লাগায় ফেলছে। যে দেখেন কিছু ডেটা আসছে আমাদের যে আপনার মোটামুটি কয়েকটা আমাদের মাথায় রাখতে হবে যে সিঙ্গাপুর 10%, ব্রাজিল, তারপরে হচ্ছে নেপাল, যুক্তরাজ্য 10%, ওরা হচ্ছে ফ্ল্যাট রেটে, ইসরায়েল 17%, ইউরোপিয়ান ইউনিয়ন 20%, মালয়েশিয়া 24%, কয়েকটা মাথায় রাখতে হবে। ভারত 26, পাকিস্তান 29, বাংলাদেশ 37। এখন মেইন ইস্যুটা হচ্ছে এটা নিয়ে আমরা কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন না বানাই বা পরীক্ষার পিছায় এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আজকে আমি ট্যাব অপশনটা অন রাখছি, দেখলাম যে কী অবস্থা জানাবেন আর কি। মানে এখানে টাচ করলে ট্যাব দেখতে পাবেন কোথায় টাচ করতেছে আমি। যাই হোক, এখন দেখেন যে আপনার দ্বিপক্ষীয় বাণিজ্য হচ্ছে 2024 সালে হচ্ছে আপনার রপ্তানি হয়েছে 836, ব্যবধান হচ্ছে আপনার 615, মানে আমদানি হয়েছে 221। তো আমরা অ্যাটলিস্ট এইখান থেকে দুইটা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার জন্য এটা একটু গুরুত্বপূর্ণ হিসেবে কাজ আসবে আর কি। আর বাংলাদেশ সবচেয়ে বেশি আপনার 5টা পণ্য রপ্তানি করে, তার মধ্যে তৈরি পোশাকই সবচেয়ে বেশি, এরপরে চামড়া, তারপর হোম টেক্সটাইল, তারপর হচ্ছে আপনার হিমায়িত মাছ ও চিংড়ি এবং পাট ও পাট পণ্য। 24-25 অর্থ বছরের ডেটা এটা। দেখেন টিকফার আওতায় শুল্ক কমানোর আলোচনা শুরু করা উচিত। বাংলাদেশের উপর যে 74% শুল্ক আরোপ করেছে ইউএসএ, যেটা আসলে মোটামুটি অযৌক্তিকই বলা যায়। তো এখানে মূলত 74% ক্যালকুলেশনের পিছনে অনেক কিছু অ্যাড করছে, যেমন মুদ্রা বিনিময় হার বাংলাদেশে একটু বেশি এখন, তারপর অশুল্ক বাধা আছে কিছু সংশ্লিষ্ট দেশের বাণিজ্য নীতি ইত্যাদি। এখন দেখেন যে বাংলাদেশ হচ্ছে মূলত তিনটা পণ্য ওদের কাছ থেকে বেশি আমদানি করি আমরা। একটা হচ্ছে স্ক্র্যাপ আয়রন, পেট্রোলিয়াম এবং তুলা। এখন দেখেন স্ক্র্যাপ আয়রন এবং হচ্ছে আপনার তুলা, এগুলো কিন্তু আমরা র ম্যাটেরিয়াল হিসেবে আমদানি করি, কারণ এখান থেকে যে প্রোডাক্টটা প্রডিউস করি সেটা ইউএসতে আমি বিক্রি করতেছি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে আমরা ধরুন হচ্ছে আপনার পোশাক। এই পোশাক বানানোর যে তুলা, এটা কিন্তু আমরা ওইখান থেকে আনি। তো ওইখান থেকে আমি র ম্যাটেরিয়াল এনে পোশাক ডেভেলপ করে প্রোডাক্টটা আবার ওখানে বিক্রি করতেছে। এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ এগুলোর জন্য হচ্ছে আপনার ইউএসের একটা নিয়ম আছে, যেসব দেশ হচ্ছে র ম্যাটেরিয়াল কিনে পণ্য আবার ইউএসকে বিক্রি করবে, সেখানে হচ্ছে আপনার কী থাকবে না, শুল্ক নেই। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ইউএস হচ্ছে যেই ইস্যুতে হচ্ছে আমাদের উপর শুল্কটা আরোপ করছে, এটা আসলে ওদের দেশের নিয়মের মধ্যে পড়ে না। তো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো নিয়ম আছে, ভালো একটা অপরচুনিটি আছে যে আমরা আসলে ইউএসের সাথে ডিসকাশন করে এই শুল্কটা কমাইতে পারি চাইলে। তাহলে দেখেন ভূমিকম্পে গৃহহীন হচ্ছে 30 লাখ মানুষ, মিয়ানমারের অবস্থা খুবই খারাপ। বৈঠকের আগে মোদি এবং হচ্ছে আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নৈশভোজের পাশাপাশি বসেছিলেন, যদিও আমি ভিডিওটা দেখছি, তারা কথা বলে নাই, আমি দেখি নাই আর কি ভিডিওতে। আবার তাদের মধ্যে একটা সাইড লাইন একটা বৈঠক হবে, দেখা যাক কী অবস্থা। তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আপনার জানেন বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন। এটা খুবই খুবই রাইট একটা কথা। দেখেন চাকরি তো নাই, সরকারি চাকরি তো কমই থাকবে। হ্যাঁ, সরকারি চাকরি কখনো আপনার এমপ্লয়মেন্টের জেনারেশনের একটা বড় সোর্স হতে পারে না। এখন প্রাইভেট চাকরি বলতেও, প্রাইভেট চাকরি মানে কিন্তু বিজনেস। যেমন ধরুন আপনাকে দোকানে চাকরি করেন, এখন দোকান নিজেই তো একটা বিজনেস। কিংবা আপনি ধরেন বিএসআরএম কেএসআরএম জব করেন, কিন্তু বিএসআরএম নিজেই তো করে ব্যবসা, ঠিক না? বা আপনি ব্যাটে জব করেন, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো মূলত বাংলাদেশে ব্যবসা করে, এবং ওইখানে ব্যবসার মধ্যে আপনি কাউকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিচ্ছেন। মানে প্রাইভেটের সব চাকরি হচ্ছে একটা পার্ট অফ বিজনেস। এখন তরুণদেরকে হচ্ছে ছোটো ছোটো বিজনেস শুরু করতে হবে। এখন মেইন ইস্যুটা হইতেছে, এটা আমরা সবাই জানি, মেইন ইস্যুটা হচ্ছে যে দেশে ব্যবসা করার অপরচুনিটি কেমন। যেমন ধরুন বাংলাদেশে যদি আপনি একটা ব্যবসা শুরু করেন, আপনাকে প্রথমে দেখা লাগবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে চাঁদা দেওয়া লাগবে। তাহলে দেখা যাবে যে ওই টাকাটা আপনি অ্যারেঞ্জ করতে পারতেছেন কি না। তারপরে হচ্ছে আপনার ধরেন আজকে আপনি একটা গাড়ি নামাইলেন, কিংবা হচ্ছে আপনি একটা দোকান দিলেন আর কি, হ্যাঁ। তারপরে দেখা গেল হচ্ছে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতায় হচ্ছে আপনার গাড়িতে আগুন ভাঙিয়ে দিল বা দোকান পুড়িয়ে দিল। তো আবার এটার জন্য কোনো ক্ষতিপূরণ আপনাকে কেউ দিবে না। তাহলে এই ধরনের আপনার আর্থসামাজিক অবস্থায়, এই রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে সব কিছু যদি আপনার স্টেবল না হয়, তাহলে কিন্তু ব্যবসা করা যায় না। শুধু ব্যবসা করা বললেই হবে না। ব্যবসা করতে পুঁজি লাগে, একটা পরিবেশ লাগে, ব্যবসার যে আপনার এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ, কিছু এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে, কিছু হচ্ছে আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্টগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, এক্সটার্নাল এনভায়রনমেন্টগুলো কিন্তু কন্ট্রোল করার ম্যাক্সিমাম দায়িত্ব হচ্ছে সরকারের বা রাষ্ট্রের থাকে। রাষ্ট্র তো সেটা পালন করতেছে না, ব্যবসা মানুষ কেমনে করবে। মিয়ানমারে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।
আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য গুজব রটায়। তিনি পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হিসেবে চাঁদাবাজিকে তিনি আইডেন্টিফাই করেন। এছাড়া আমাদের যে শুল্ক আরোপ করা হয়েছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় ঢাকা। 3 নম্বর পেজে দেখি আমরা, দেখেন যে নারী সাংবাদিক কর্মীকে আপনার হচ্ছেন আপনার যেই একটা ফিজিক্যালি হচ্ছে আপনার এবিউজ করার ট্রাই করা হয়েছে রাজধানী বনশ্রীতে। এই ঘটনার জন্য হচ্ছে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুতে স্মার্টফোন কেনার সুযোগ নেই। দেখেন অবৈধ পথে স্মার্টফোন আসবে না কেন? ধরেন আপনার S24 আলট্রা, আপনি যদি মোবাইলটা যদি আপনি একদম অফিসিয়াল কিনেন, এটার দাম পড়বে হচ্ছে 2,20,000 থেকে 2,50,000 টাকা, ঠিক আছে? আর আপনি যদি সেম ফোনটা যদি আপনি আনঅফিসিয়াল কিনেন, আপনি কিনতে পারতেছেন 1,05,000 থেকে 1,10,000। তাহলে মাঝখানে 1,00,000 টাকাটা বাড়তেছে কেন? মানে 1,00,000 টাকার উপরে বেড়ে যাচ্ছে জাস্ট অফিসিয়াল ট্যাগের জন্য। তো এই টাকাটা আসলে যাচ্ছে কোথায়, কে নিচ্ছে? তো এটা যে গভর্নমেন্ট কোনো শুল্ক ভ্যাট ট্যাক্স বসায় দিচ্ছে, এগুলো কমাইতে হবে, তো নয়তো মানুষ যাবেই, ঠিক আছে? আপনি একটা লিমিটে ভ্যাট ট্যাক্স বাড়াইতে হবে। সব কিছুর উপরে আপনি যেমনি ইচ্ছা তেমনি ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছেন। যেমন আপনি চিন্তা করে দেখেন, এখন আপনি এটিএম বুথ থেকে অন্য এটিএম বুথ থেকে টাকা তুললে যে কোনো অ্যামাউন্টে 30 টাকা আপনার কী করা লাগবে, দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। এখন ভাই আপনি তো কী করবেন, আপনি এটিএম বুথ থেকে না তুলে আপনি হচ্ছে বিকাশে অ্যাড মানি করেন, এরপর বিকাশ থেকে ক্যাশ আউট করলে আপনার টাকার সেভ হচ্ছে। আর আপনি 500 টাকা যদি হচ্ছে আপনি ক্যাশ করেন, আপনি এটিএম থেকে বের করেন, আপনার 530 টাকা কাটবে। এখন আপনি যদি বিকাশে বা নগদে নিয়ে আসেন বা রকেটে নিয়ে আসেন, তখন আপনার ক্যাশ আউট করতে 500 টাকা ক্যাশ আউটও করতে হচ্ছে না, কারণ ওই টাকা দিয়ে আপনি পেমেন্ট করতে পারতেছেন। যে ক্যাশ আউটও যদি করেন, তখন 500 টাকা অ্যাড মানি করে এরপরে হচ্ছে আপনি ক্যাশ আউট করতে খরচ হবে ধরেন হচ্ছে আপনার 7-8 টাকা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার 510 টাকা, তার 20 টাকা সেভ হচ্ছে। তো গভর্নমেন্ট এটা ইচ্ছা করে বিকাশ নগদকে সুবিধা দিচ্ছে কিনা সেটা একটা ফ্যাক্ট হতে পারে আর কি। দেখেন মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল হয়েছে গাজীপুরের কাপাসিয়াতে। এটা খুবই মানে চিন্তা করে দেখেন যে আপনি একটা এক্সট্রিমিস্টকে সরায় দিয়া নিজে যদি এক্সট্রিমিস্ট হয়ে যান, তখন আরেকটা এক্সট্রিমিস্ট কিন্তু দাঁড়ায় যাবে। ধরেন এই যে আপন দুলাল নাটকে হচ্ছে কোনো নারী চরিত্রই নাই, ঠিক আছে? আপনি তো বলতে পারতেছেন না যে এখানে হচ্ছে আপনার অপসংস্কৃতি ছড়াচ্ছে, এখানে নারী চরিত্রই নাই। এলাকার মধ্যে একটা নাটক মঞ্চায়ন করবে যেটা 52 বছর ধরে চলে আসছে, আপনার গায়ের জোরে সেটা অফ করে দিলেন। এগুলো কিন্তু ভালো কোনো ধরনের এক্সাম্পল ক্রিয়েট করে না, ঠিক আছে? আপনি এখন এই আরেকজনকে হচ্ছে আপনি ডোমিনেট করা ট্রাই করতেছেন, কয়েকদিন পরে পাশের দান পাল্টায় যাবে, আপনাকে হচ্ছে আরেকজন ডোমিনেট করা ট্রাই করবে। সহাবস্থান করতে শিখেন, ঠিক আছে? আর নয়তো হচ্ছে এরকম 15 বছরের স্বৈরাচার কোনোদিন হচ্ছে 25 বছর আরেকটা স্বৈরাচার চলে আসবে আপনার, তখন দেখবেন কিছুই করতে পারতেছেন না। এখন একটু ফ্রিডম পাচ্ছেন, ফ্রিডমটাকে হচ্ছে রেসপেক্ট করতে শিখেন। আরেকজনের ফ্রিডমে হাত দিবেন, আপনার ফ্রিডম চলে যাবে। এটা পড়তে পারেন, পড়লে হচ্ছে জানতে পারবেন, পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না। দেখেন কিশোর গ্যাংয়ের 16 সদস্য আটক। কিশোর গ্যাংকে এখনই টাইম আসছে, কিশোর গ্যাংকে হচ্ছে আটকে ফেলতে হবে। কিশোর গ্যাং এবং হচ্ছে টিকটক, যে ইয়াং পোলাপান যে টিকটকগুলো করে, গত পরশুদিন হচ্ছে চলন্ত ট্রেনের উপর টিকটক ভিডিও করতে গিয়ে 2 জন বাচ্চা মারা গেছে। এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে দাঁড়াইছে আমাদের। ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনের ঘটনায় মর্মাহত জামাত ইসলামী। আমি ভাবছিলাম আর কি যে আপনি সুলতানের আমলে ঈদ পালন করতে যাবেন কেন? আপনি যদি কোনো আমলের ঈদ পালন করতেই চান, তা আপনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলের ঈদ পালন করবেন না কেন? আমি জিনিসটা আসলে বুঝি নাই। আপনি বাংলাদেশে ঈদ পালন করলে করেন, ঠিক আছে, এরপর আপনি কপি করতে চাইলে ভালোটা কপি করেন না, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে ঈদ পালন করছে। আপনার মাঝখানে আপনি সামনে যাবেন না পিছনে যাবেন না, মাঝখানে সুলতানি আমলের পিছনে লাগছে, কিন্তু ব্যাপারটা আসলে বুঝি নাই। যাক, এখানেও তো এমন কিছু নাই, পড়তে পারেন আপনারা। ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা, গাজাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করা হয়েছে। সিরিয়া, দামেস্কো সহ বিভিন্ন শহরে ইসরায়েল হামলা চালাচ্ছে। ইসরায়েল হচ্ছে সবচেয়ে বড় টেরোরিস্ট কান্ট্রি। অস্ট্রেলিয়ার জনশূন্য দ্বীপেও ট্রাম্পের শুল্কের তালিকা। এই ব্যাপারটা কিন্তু মজা লাগছে। ব্যাপারটা এরকম না ওরা সাথে ইরানের উপরে কিংবা আপনার হচ্ছে খারাপ দিক, মানে ওদের শত্রু দেশের উপর শুল্ক বসাইছে, সবার উপর বসাইছে। ইভেন ইসরায়েলের উপরও আপনার 17% বসাই দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের উপরেও আপনার 20% বসাইছে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আচ্ছা, অর্থ বাণিজ্য দেখি আমরা। বাণিজ্যে অবশ্যই প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, বাংলাদেশে খুব বেশি ব্যবসায়ীরা হচ্ছে চিটিং করে, এবং বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে করাপশনের সাথে জড়িত। আপনি দেখেন বাংলাদেশের টপ যে ব্যবসায়ীরা আছে সবাই এখন জেলে। বসুন্ধরা গ্রুপ করাপশনের কথা আছে, তারপর সামিট গ্রুপ করাপ্টেড,
তারপরে হচ্ছে আপনার সালমান এফ রহমানের এটা করাপ্টেড, মানে বাংলাদেশের টপ লেভেলের বেশিরভাগই হচ্ছে করাপশনের সাথে জড়িত। হ্যাঁ, ধরুন এই সরকার গেছে, ওই সরকার গেছে, ওই সরকারের ব্যবসাটা করাপশনের জড়িত হওয়ার কারণে জেলে গেছে। আবার দেখবেন অন্য সরকার আসলে এই আপকামিং সরকারে ওরা জেলে যাবে। সো বাংলাদেশে আসলে ব্যবসা করার ধান্দা কম থাকে মানুষের, চুরি চামারি করার ধান্দা বেশি থাকে। এই জন্য বাংলাদেশের আপনার ডেভেলপড হচ্ছে না, মানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে না। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা টেন্ডেন্সি দাঁড়িয়ে গেছে, আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, লোন নেবেন, টাকা পাচার করবেন, বউ বাচ্চা বিদেশে পাঠিয়ে দিবেন, আর হচ্ছে আসসালামের মতো প্রয়োজনে আপনি আপনার সিটিজেনশিপই মানে সরাই ফেলবেন আর কি, যে আপনি নাগরিকই থাকবেন না বাংলাদেশে। ঠিক আছে, যাক লাস্ট পেজে দেখি আমরা ফুটেজ দেখে শনাক্ত, চট্টগ্রামে হচ্ছে 2 জনকে খুন করা হয়েছে অ্যাক্সেস রোডে, সেখানে ছোট সাজ্জাতে 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হচ্ছে সীমান্তে বিএসএফের গুলিতে হচ্ছে ভারতীয় নাগরিক নিহত, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হয়েছে। বিএসএফ মনে করছে ওই চোরাকাবারি বাংলাদেশি, গুলি করে মেরে ফেলছে, পরে দেখে সেটা আসলে কি ওদের দেশেরই। দেখেন যে ছুটির মধ্যেও ভারতের বাতাস বাংলাদেশের বাতাস হচ্ছে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, এবং দেখেন ছুটি মানে হচ্ছে আপনার যানবাহন কম, মানুষ কম, স্টিল হচ্ছে কতটুকু পলিউটেড, চিন্তার বাইরে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যদি আছে কন্টেনারে, তাও বলে রাখি, দেখেন যে আপনারা যে 44-এর ভাইবা হচ্ছে, 44-এর ভাইবা আপনার পেন্ডিং রেখে দিচ্ছে, এটা প্রায় 4-5 বছর ধরে চলতেছে। 45-এর রিটার্ন নিয়ে কোনো খবর নেই, আবার 46-এর রিটার্ন নিয়ে ফেলে রাখবে, মাঝখানে 47-এর পিলি নিয়ে ফেলবে, তখনও 44-এর রেজাল্ট দিবে না। তো যেই ছেলেটা 44 রেজাল্ট আপনার পাবে না, ধরুন ক্যাডার হবে, সে 45-এও রিটার্ন দেওয়া ভাইবা দিয়ে রাখবে, 46-এ দেবে, 47-ও দিবে। অথচ আপনার হচ্ছে একই ছেলে সবগুলো বিসিএসে দেখেন পোস্ট পেয়ে যাবে। আবার বিসিএসে হচ্ছে ব্যাংকের মতো প্যানেল নাই, সো বিসিএসে হচ্ছে কেউ জয়েন না করলে পোস্টটা বাদ। কিন্তু ব্যাংকে দেখা যাচ্ছে যে একজন জব পাইছে, কিন্তু সে হচ্ছে আপনার ভাইবা দিচ্ছে, জব পাইছে, কিন্তু সে জয়েনিং করে নাই, তারপরেও প্যানেল থেকে ওকে বাদ দিয়ে আরেকজনকে ডাকবে। এটা বিসিএস এই সিস্টেম নাই। সো এই যে বিসিএস হচ্ছে ইচ্ছা করে এই কাজগুলো করতেছে, একজনকে 4টা রিটার্ন দেওয়া রাখতেছে এবং কাউকে নিয়োগ দিচ্ছে না, অনেক পোস্ট ফাঁকা যাচ্ছে, অনেক পোস্ট ফাঁকা যাচ্ছে। 43 বিসিএসে প্রচুর পোস্ট ফাঁকা গেছে জাস্ট পিএসসি মিসম্যানেজমেন্টের জন্য। সো পিএসসির হচ্ছে আসলে একটা বড় ধরনের সংস্কার দরকার। ওরা হচ্ছে শুধু পরীক্ষা নিয়ে ফালায় রাখবে, 4-5 বছর নিয়োগ দিতে পারবে না। ঠিক আছে, এরকম একটা নিয়ম করা উচিত যে পিএসসির যে কর্মকর্তারা হচ্ছে 1.5 বছরের মধ্যে বিসি শেষ করতে পারবে না, সবাইকে জব দিয়ে করতে হবে এবং চাকরি থেকে বের করে দেওয়া লাগবে। পিএসসিকে সংস্কার করা আসলে এখন সময়ের দাবি। যে আমাদের কিন্তু আপনার যে আন্দোলন হলো, অগাস্ট বিপ্লব হলো, এটার মূল কারণ ছিল হচ্ছে আপনার সরকারি চাকরি বা জব। ঠিক আছে, এবং আমাদের ছাত্ররা এই ম্যান্ডেটে হচ্ছে আপনার আন্দোলন করার জন্য প্রচুর সাপোর্ট পাইছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা যখন আপনার বিজয়ী হয়েছে, তারা এবার এমপি মন্ত্রী হওয়ার পিছনে দৌড়াইছে, এবং যেই ম্যান্ডেট নিয়ে হচ্ছে তারা আগে যাত্রা শুরু করছে যে জব, সেই সেক্টরে তারা কোনো স্টেপই নেয় নাই। তাহলে এই যে এটাকে কাইন্ড অফ একটা বেইমানি হয়ে গেছে একটা। হ্যাঁ, ওদের এমপি মন্ত্রী আর খায়, সে হচ্ছে বাকি সবাই সাফার করতেছে। তো আপনারা যারা ঢাকায় আছেন সবাই হচ্ছে পিএসসিতে যান, কথা বলেন এবং পিএসসিকে চাপ দেন। ওরা একদম স্পষ্ট কোনো নীতিমালা গঠন করতে হবে যে একটা বিসিএস কয়দিনে শেষ করতে হবে। ঠিক আছে, ওরা শুধু পরীক্ষা শুরু হওয়ার তারিখ দেয়, পরীক্ষা নিয়োগের একটা টেন্টেটিভ ডেট দেওয়া লাগবে, যে 2025 সালের 1 জানুয়ারিতে আমি হচ্ছে পিলি নিব, 2026 সালের 30 জুনে হচ্ছে আমি নিয়োগ দিব। শুধু আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনি উত্তরপাত করবেন, নিয়োগ দিবেন না, তাহলে তো হবে না ব্যাপারটা। এখনই সময় আছে, এখনই সুযোগ আছে, আপনারা সবাই পিএসসিতে যান, কথা বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।